তোমরা জীবনে কতটা নৃশংস ও কুখ্যাত ঘটনা শুনেছ বা পড়েছ তা আমার জানা নেই, কিন্তু ভারতবর্ষে এমন এক ঘটনা ঘটে গেছিল যা আগে কখনো হয়নি। নৃশংস ও কুখ্যাত এই শব্দ দুটোর অর্থ যা হয় সেই অর্থকে অনেকটা নিচে নামিয়ে নিয়ে গেছে আজকের এই ভিডিওর ঘটনা। 4 অক্টোবর উত্তর কেরালার কোলিকোট জেলার অন্তর্গত কোডাত্থাই শহরের পুলিশ বিগত 14 বছর অর্থাৎ 2002 থেকে 2016 পর্যন্ত মারা যাওয়া পোনাত্থাম পরিবারের 6 জন সদস্যের মৃতদেহ কবর খুঁড়ে বের করে, যা আজ পর্যন্ত কেরালায় কোনো দিনও হয়নি। সম্মানীয় এই পরিবারের ঘটনা শুধু এলাকাবাসী নয়, বরং পুরো দেশকে চমকে দিয়ে ন্যাশনাল টিভির মেইন হেডলাইনে জায়গা করে নেয়। কারণ ভারতবর্ষের সবথেকে শিক্ষিত রাজ্যে এমন জিনিস ঘটবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। সেই ঘটনার উপর কেন্দ্র করে জার্নালিস্ট নিখিলা হেনরি একটা কেস স্টাডি সর্বসমক্ষে আনে। আর আজ ওই কেস স্টাডির উপর কেন্দ্র করে চ্যানেলের পক্ষ থেকে রইল নেটফ্লিক্সের ক্রাইম ডকুমেন্টারি দ্য জলি জোসেফ কেস। সময়টা 1972। কোডাত্থাই শহর থেকে 291 কিলোমিটার দূর কাটাপ্পানা শহরের ইদ্দুকি গ্রামে এক কৃষক পরিবারে জন্ম নেয় জলি জোসেফ। ছোট থেকে দারিদ্রতায় বেড়ে ওঠার কারণে তার মধ্যে সর্বদা উচ্চাকাঙ্ক্ষা ও অভিজাত জীবন কাটানোর স্বপ্ন ছিল। সে কখনোই চাইতো না বেঁচে থাকার জন্য বাড়ির প্রতিটা মানুষ দিনের পর দিন পরিশ্রম করুক। সবার থেকে আলাদা জলি ছোট থেকেই শৌখিন ছিল, তাই বিয়ে করে সে এমন এক পরিবারে যেতে চাইতো যাতে সেখানে তার সব ইচ্ছে পূর্ণ হয়। আর এই সূত্র ধরেই তার বিয়ে হয় পোনামাত্থাম পরিবারের সবথেকে বড় ছেলে রয় থমাসের সাথে। তার আগে বলি এদের সম্পর্ক হলো কিভাবে। পোনামাত্থাম পরিবারে রয়েছে টম এবং আনাম্মা থমাস। তাদের 2 ছেলে, বড় ছেলের নাম রয়, ছোট ছেলে রোজো এবং একমাত্র মেয়ে রেঞ্জি উইলসন। টম এডুকেশন ডিপার্টমেন্ট এবং আনাম্মা পেশায় স্কুল টিচার ছিলেন, যার কারণে পুরো এরিয়াতে তাদের পরিবারের যথেষ্ট সম্মান ছিল। রয় ডিগ্রি কলেজে পড়ার সময় জলি রোজো থ্রু রয়ের কাছে লাভ লেটার পাঠায়। এবার এই জলি পোনামাত্থাম পরিবারের দূর সম্পর্কের কাকু ম্যাথিউ মাঞ্জাডিলের বউয়ের ভাই জোসেফের মেয়ে। রয় ও জলির সম্পর্ক বিয়ে অবধি এগোলেও টমের আপত্তি ছিল, যেহেতু জলি ওদের আত্মীয়ের মধ্যে পড়ে। জলি এমকম পাস বলে আনাম্মা খুব খুশি হয়, কারণ বিয়ের পর সে নিজের কেরিয়ারে মনোযোগ দিয়ে জব করতে পারবে। 1997 সালে শুভক্ষণ দেখে দুজনের বিয়ে হয়। পরিবারের বড় ছেলের বিয়ে, তাই ধুমধাম করে আয়োজন করা হয়েছিল। রেঞ্জির সাথে জলির বেশ ভালো জমত। আনাম্মা জলিকে সব সময় কাজে জয়েন করার জন্য উৎসাহ দিত, কারণ শিক্ষিত মেয়ে কাজ না করে বেকার বসে কি করবে। কিন্তু জলির এটা অপছন্দ ছিল। পরবর্তীকালে জলি প্রেগনেন্ট হলে আনাম্মা কাজে যাওয়ার কথা ভুলিয়ে দেয়। 1999 সালে রেমোর জন্ম হয়। পরিবারের প্রথম সন্তান, তাই আদরের কোনো কমতি হলো না। পরিবার যেন এতদিনে সম্পূর্ণ হলো। রেমো একটু বড় হলে আনাম্মা পুনরায় তাকে কাজে যাওয়ার প্রস্তাব দেয় এবং রেমোকে সে নিজেই সামলাবে। কিন্তু জলি কিছুতেই কাজ করতে চায় না। এটা নিয়ে বাড়িতে ঝামেলা বাড়তে থাকলে জলির বাবা বাড়ি আসার কথা ওঠে। সেদিন সকালে ব্রেকফাস্টের জন্য সবাই রেডি হচ্ছিল। রেঞ্জি আনাম্মাকে এক গ্লাস জল নিয়ে রুমের দিকে যেতে দেখে। এরপর 20 মিনিট কেটে গেলেও তিনি না আসলে রেঞ্জি রুমে এসে দেখে আনাম্মা বিস্ফারিত চোখে চুপ করে বসে। বলল, সবাইকে ডাক, আমি আর বাঁচব না। রেঞ্জি সবাইকে ডেকে আনতেই মা ছটফট করতে থাকে। মাথা যেন প্রচণ্ড চাপে এক্ষুনি ফেটে যাবে। তৎক্ষণাৎ ডাক্তার ডাকলে তাকে হসপিটালে অ্যাডমিট করতে বলে, কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়ার 5 মিনিট পর আনাম্মা মারা যায়। পরিবারে এমন অকস্মাৎ মৃত্যু সকলকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বংশগত স্ট্রোকের কারণে আনাম্মার প্রাণ গেল 2002 সালে। ওনার মৃত্যুর পর জলির মধ্যে ভীষণ পরিবর্তন আসে। বাড়ির সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়, যেমনটা আনাম্মা করত। বলতে গেলে সে এখন বাড়ির হেড। আনাম্মা রেঞ্জির জন্য কিছু টাকা আর সোনা গয়না রেখে গেছিল, তো জলি ওকে জানায় ডায়েরিতে আনাম্মা যেটুকু বরাদ্দ করে গেছে তার বাইরে কোনো জিনিস সে পাবে না। শুরুর দিকে যে মানুষটা রেঞ্জির সাথে সারাক্ষণ আড্ডা এদিক ওদিক ঘোরাঘুরি করত, সেই জলি এখন গোটা পরিবারের সবার সাথে ভালো করে কথা বললেও একমাত্র তার সাথেই খারাপ ব্যবহার করছে। এর কিছুদিন পর জলি জানায়
বাড়ি ও শ্বশুরমশাইয়ের খেয়াল রাখার জন্য তার বাড়ি থাকা খুব জরুরি, এই জন্য সে আর কাজে জয়েন করবে না। পোনামাত্থাম পরিবারের প্রধান হওয়ার কারণে সময়ের সাথে এলাকাতেও তার যথেষ্ট সুনাম ও সম্মান প্রাপ্তি হয়। কিন্তু কিছু সময় পর জলির কাছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গেস্ট টিচার হিসেবে জয়েন করার অফার আসে। এনআইটি মানেই বিশাল ব্যাপার, তাই পরিবারে খুশির অন্ত রইল না। ভালো মাইনে আর সম্মানের জন্য জলি সেখানে জয়েন করে। এত বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার পরেও এলাকাবাসীদের সাথে তার সুন্দর ব্যবহারের কারণে জলি সবার মনে জায়গা করে নেয়। 2005 সালে রেঞ্জি বিয়ে করে কলম্বো শিফট করে যায়। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 2007-এ টম রেঞ্জির বাড়িতে 1 মাসের জন্য ছিল। এরপর 2008-এ আরও একবার আসলে রেঞ্জি লক্ষ্য করে বাবার শরীর খুব কম সময়ের মধ্যে প্রচণ্ড ভেঙে পড়েছে। কারণ জিজ্ঞেস করলে জানায় জলির সাথে তার ঝামেলা চলছে। আসলে বাড়িতে আনাম্মার বড় ভাইয়ের ছেলে MS ম্যাথিউ প্রতিনিয়ত আসতে শুরু করেছে। ম্যাথিউর এতবার বাড়ি আসার কারণেই মূলত টম আর জলির মধ্যে ঝগড়া লাগে। এমনকি জলি কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত, আর বাড়ি থাকলে সব সময় ফোন নিয়ে এক কোণে পড়ে থাকত। টমের রুটিন ছিল সন্ধ্যায় চা পানের পর মাশরুম ট্যাবলেট খাওয়ার। সেদিন সন্ধ্যায় চা পানের পর জলি ওনাকে ট্যাবলেট দিলে খাওয়ার পর শরীর অসুস্থ হয়ে বুক ধড়ফড় করতে শুরু করলে দম বন্ধ হয়ে বেসিনের সামনে লুটিয়ে পড়ে। জলি প্রতিবেশীদের সাহায্য নিয়ে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু যাওয়ার পথেই তার মৃত্যু হয়। 2008 অর্থাৎ আনাম্মার মৃত্যুর 6 বছর পর বাড়িতে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি মারা গেলেন। মৃত্যুর কারণ সেই হার্ট অ্যাটাক। শেষ কৃতকার্যের দিনে রোজো ভিড়ের এক কোণে জলি আর ম্যাথিউকে একদম আলাদা দাঁড়িয়ে ফিসফিস করতে দেখে। এই ব্যাপারে রয়কে জিজ্ঞেস করলে জানায় ওদের মধ্যে ক্যাশের লেনদেন চলে। টমের মৃত্যুর পর পরিবারের সব দায়িত্ব জলি নিজের কাঁধেই তুলে নেয় এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে তার বেশি সময় লাগেনি। একদিন জলি প্রতিবেশীকে ডেকে বাড়ির সেগুন গাছটা দেখিয়ে বলে, এই বাড়িতে আরও 3টে মৃত্যু হবে, কারণ এই ঘরের জমি ও কুয়োর অবস্থান অশুভ, তাই এটা ঘিরে দেওয়াল বানিয়ে সেগুন গাছটা কাটতে হবে। পাদ্রী বলেছেন এগুলো করলে নাকি বাড়ির 3 জনের মৃত্যু হবে না। রেমো যখন ইউকেজিতে পড়ে তখন জলির দ্বিতীয় বাচ্চা হয়, যার নাম রেনল্ড। তার আগমনে বেশ কয়েকটা বছর আনন্দে কাটলেও ধীরে ধীরে কেমন যেন একে অপরের সাথে দূরত্ব তৈরি হয়, বিশেষ করে রয় ও জলির মধ্যে। জলি সব সময় নিজের কাজ, কলেজ এইসব নিয়ে ব্যস্ত থাকত, যেন বাচ্চাদের প্রতি তার কোনো মায়া নেই। সাথে রয়ের ব্যবসা একদম ভালো চলছিল না, বলতে গেলে বন্ধ হওয়ার জোগাড়। এরই মধ্যে রোজও একদিন রেঞ্জিকে ফোন করে জানায় মা বাবাকে ডিভোর্স দিতে চায়। রয় নাকি বাড়ির কারোর খেয়াল রাখতে পারছে না। এই ব্যাপারে সবাই একত্রিত হলে রয় বাবার উইল পেপারের জেরক্স কপি দেখিয়ে রেঞ্জিকে চার্জ করে বলে বাবা পুরো সম্পত্তি রয় ও জলির নামে করে গেছেন। কিন্তু রেঞ্জি উইল চেক করলে দেখে পেপারে না আছে কোনো স্ট্যাম্প, না কোনো সাইন। এই নিয়ে তখন কোনো কথা না হলেও রেঞ্জি রোজোকে উইলের একটা কপি নিজের কাছে রাখতে বলে। এরপর রয়ের জীবনে আরও বড় ঝড় আসে যখন জানতে পারে জলির সাথে MS ম্যাথিউর অবৈধ সম্পর্ক চলছে। 30শে সেপ্টেম্বর 2011 রাতে বাচ্চারা 8টার মধ্যে ঘুমিয়ে যায়। রয় কাজ থেকে ফিরে ডিনার করলে হঠাৎ বুকে ব্যথা ওঠে। এরপর সোজা বাথরুম। রেঞ্জে জিজ্ঞেস করলে জলি বলেছিল রয় দুপুর 3টের সময় ফিরে ভাত সবজি খেয়েছিল। রাতে কিছু খাওয়ার ইচ্ছে না হলে জলি একার জন্য ডিম ভাজতে গেলে তখন রয় বাথরুমে ঢোকে, কিন্তু অনেকক্ষণ দরজা না খুললে জলি প্রতিবেশী ডেকে দরজা খুলে দেখে রয় মৃত অবস্থায় পড়ে আছে। এই ঘটনা বাকিদের কাছে অশনি সংকেত বয়ে আনলে রয়ের আঙ্কেল ম্যাথিউ মঞ্জাডিলের মনে সন্দেহ জাগে, যার কারণে তিনি প্রথম রয়ের ময়না তদন্ত করার দাবি জানায়। জলি এটার ঘোর বিরোধী ছিল, কিন্তু আঙ্কেল শুনলেন না। ফলে রয়ের ময়নাতদন্তের রিপোর্ট থেকে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর ঘটনা। রয়ের মৃত্যু নাকি বিষক্রিয়ায় হয়েছে। জলি এটা শুনে বলেছিল রয় মার্কেট থেকে নাকি প্রচুর টাকা ধার করেছে, যা শোধ করতে না পারার কারণে হয়তো সে মৃত্যুর পথ বেছে নিয়েছে। জলি পরিষ্কার জানিয়ে দেয় স্বামীর মৃত্যু নিয়ে কোনো রকম তদন্ত সে চায় না, যার কারণে বাড়ির বাকি সদস্যরাও কোনো জোর করেনি।
তবে এখানে রয়ের মৃত্যু যে বিষের কারণে হয়েছে সেটার নাম আমি মেনশন করছি না, কারণ কেরালার মতো জায়গায় এই বিষ নর্মালি নিজের কাছে রাখা বেআইনি, আর যদি রাখতেও হয় সেটার লাইসেন্স থাকতে হবে। একমাত্র যারা স্বর্ণকার তারা সোনা পালিশ করার জন্য এই বিষের কিছু অংশ ব্যবহার করে থাকে। তাহলে প্রশ্ন হলো কিভাবে এটা রয়ের কাছে এলো। সময়টা 2012। রোজও একদিন ট্যাক্স দেওয়ার জন্য পঞ্চায়েত অফিসে গেলে জানতে পারে জলি পুনমাত্থাম বাড়ি এবং সম্পত্তি নিজের নামে করার প্রসেস শুরু করে দিয়েছে। এই কথা রেঞ্জির কানে গেলে জানতে পারে জলি টমের উইল পেপার নিয়ে এইগুলো করছে। কিন্তু রেঞ্জি উইল দেখে চমকে যায়, কারণ শেষবার ওদের যে উইল দেখানো হয়েছিল সেটায় এতগুলো পেপারস ছিল না, এমনকি সেখানে বাবার সই ও ছবির জায়গা চেঞ্জ হয়ে গেছে। এর সত্যতা চেক করার জন্য রোজোর কাছে রাখা উইলের জেরক্স কপির সাথে মিলিয়ে দেখলে সন্দেহ একদম সঠিক হয়, অর্থাৎ জলি স্ক্যাম করছে। রেঞ্জি বদ্ধপরিকর হয়ে ওঠে যেমন করেই হোক এই সম্পত্তি বাবার নামে পুনরায় ট্রান্সফার করতে হবে। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল। বাকিটা রোজো পঞ্চায়েত অফিস গিয়ে পুরো সম্পত্তি জলির থেকে বাবা টম থমাসের নামে ট্রান্সফার করে নেয়। রয়ের মৃত্যুর পর সবেমাত্র 1 বছর হয়েছে। তারা চাইলেই জলিকে গ্রেপ্তার করাতে পারত, কিন্তু 2 বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে তারা জলিকে ক্ষমা করে এবং পুনমাত্থাম বাড়িতেই থাকতে দেয়। কিন্তু আঙ্কেল ম্যাথিউ মাঞ্জাডিল পুরো সময়টা জলির উপর নজর রেখে সমস্ত আপডেট রেঞ্জিকে দিত, যার কারণে ওই বাড়িতে তিনি মোটামুটি যাওয়া আসা করতেন। এরই মধ্যে গোপন সূত্রে খবর পাওয়া গেল জলির সাথে আনাম্মার বড় ভাইয়ের ছেলে MS ম্যাথিউর অবৈধ সম্পর্ক এখনও চলছে, যার কারণে আঙ্কেল ম্যাথিউ জলিকে এইসব বন্ধ করতে বলার হুমকি দেয়। 2014 সালের এক বিকেলে 5:30 নাগাদ জলি রেঞ্জিকে ফোন করে বলল আঙ্কেল ম্যাথিউ মারা গেছে এবং তাকে আমি হসপিটাল নিয়ে এসেছি। রেঞ্জি অবাক, কারণ দুপুর 2টোয় ওনার সাথে ফোনে কথা হয়েছিল, তখন তো সব ঠিকই ছিল। ম্যাথিউ মাঞ্জাডিলের মৃত্যু বাকিদের মতোই হয়েছে, যেখানে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন ছিল না। 2002 থেকে 2019 এই 17 বছরের মধ্যে এক পরিবারে এতগুলো সদস্যের পর পর মৃত্যু। এর কিছু মাস পর জলি রয়ের কাজিন সাজুর সাথে পরিচয় হয়। সাজু পেশায় শিক্ষক এবং আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। তার বউ সিলি এবং 2 বাচ্চা এবেল ও অ্যালফাইনকে নিয়ে সুখী পরিবার। 1 মে 2014 এবেলের হোলি কমিউনিয়নের দিন সাজুর বাড়িতে সবাই নিমন্ত্রিত। অ্যালফাইনকে তখন কাকিমা কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছিলেন। হঠাৎ অ্যালফাইন ছটফট করতে শুরু করে, চোখের মণি দুটো যন্ত্রণায় উপরে উঠে যাচ্ছিল। তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে গেলে অ্যালফাইনকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু সব বৃথা। 2 বছর বয়সী অ্যালফাইন মারা যায়। সবাই ভেবেছিল খেতে গিয়ে গলায় খাবার আটকে গেছে, কিন্তু রিপোর্ট আসার পর সবাই স্তম্ভিত, কারণ 2 বছর বয়সী অ্যালফাইনের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। অ্যালফাইনের মৃত্যুর এফেক্ট সিলির উপর ভীষণভাবে পড়ল। জলি ওই সময় পাশে ছিল, ফলে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সিলি এক প্রকার বদ্ধপরিকর ছিল, তার যেমন করেই হোক মেয়ে সন্তান দরকার। সিলি ডিপ্রেশন ও মানসিক উদাসীনতার শিকার হওয়ার কারণে জলি তাকে সাজেশন দেয় মাশরুম ট্যাবলেট খাওয়ার, যেটা তার শ্বশুর টম একসময় খেতেন। সময়টা 2016। সাজু সিলিকে নিয়ে সেদিন থামারাসারির ডেন্টাল ক্লিনিকে গেছিল, সাথে ছিল জলি। চেকআপের জন্য যখন তারা হল ঘরে ওয়েট করছিল, তখনই সিলি হঠাৎ ছটফট করতে শুরু করে হার্ট অ্যাটাকে মারা যায়। হসপিটালের ডাক্তাররা সিলির ময়নাতদন্তের জন্য জোর করেছিল, কিন্তু সাজু পরিষ্কার জানিয়ে দেয় তাদের পরিবারে এসব হয় না। শেষ কৃতকার্যের দিন রেঞ্জিও উপস্থিত ছিল। জলি সেদিন একাই সব কাজ নিজের হাতে সামলায়, কিন্তু রেঞ্জির মনে জলিকে নিয়ে একাধিক প্রশ্ন দানা বাঁধছিল। সিলির প্রথম মৃত্যুবার্ষিকীর পর জলি রেমোকে জানায় তার কাছে সাজুকে বিয়ে করার প্রস্তাব এসছে। ব্যাস ওইটুকুই, কারণ সাজু আর জলির বিয়ে হতে বেশি দিন লাগলো না। এই ঘটনা রেঞ্জির সন্দেহ আরও প্রবল করে তোলে, যার কারণে রেঞ্জি পুনরায় রয়ের ময়নাতদন্তের রিপোর্ট ভালোভাবে চেক করলে উঠে আসে কয়েকটা পয়েন্ট। যেমন রিপোর্ট অনুযায়ী রয়ের মৃত্যু রাত 11:20 হয়েছিল। তার পেটে হজম না হওয়া ভাত এবং সবজি পাওয়া গেছিল, অর্থাৎ এই খাবারের সাথেই বিষ ছিল। কিন্তু জলি রেঞ্জিকে বলেছিল রয় দুপুর 2:30 নাগাদ ভাত সবজি খেয়েছিল এবং রাতে ডিনার করেনি।
এই একটা কথা রেঞ্জির মাথায় স্ট্রাইক করে, যেখানে রিপোর্টের সাথে জলির কথার কোনো মিল নেই এবং রয়ের শরীরে যে বিষ ছিল সেটা কয়েক সেকেন্ডের মধ্যে মানুষকে মেরে ফেলে, যার কারণে রাতের খাবার হজম হওয়ার সময়টুকু পায়নি। তাহলে কি জলি রয়ের খাবারে বিষ মিশিয়েছিল? রেঞ্জি এই বিষয় নিয়ে কোডাত্থাই কেসের হেড অফিসার কেজি সাইমনকে সব জানালে তিনি এটা ক্রাইম ব্রাঞ্চের কাছে ফরওয়ার্ড করে। ক্রাইম ব্রাঞ্চ 10 জনের টিম তৈরি করে এই কেসের তদন্ত চালু করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 20 আগস্ট তদন্ত টিম এনআইটিতে জলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে বিগত 2000 সাল থেকে এই নামের কোনো প্রফেসর নিয়োগ করা হয়নি। তার মানে এনআইটির প্রফেসর হওয়ার কথা সম্পূর্ণ ভুয়ো। তাহলে জলির কাছে আইডি কার্ড এলো কিভাবে? দ্বিতীয় সন্দেহ গেল তার কোয়ালিফিকেশনের উপর, কারণ রিপোর্ট কার্ড অনুযায়ী জলি এমকম করেছে, কিন্তু ক্রস চেকিং করে জানা গেল এই রিপোর্টটাও ভুয়ো এবং সেটা এলিজাবেথ সেবাস্তিয়ান নামের একটা মেয়ের থেকে জাল করা হয়েছে। এটা সম্ভব হয়েছিল টম থমাসের জন্য, কারণ তিনি এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদ থেকে রিটায়ার হলে একটা এডুকেশনাল কনসালটেন্সি খোলেন। ফলে ওনার কাছে অনেক স্টুডেন্ট সার্টিফিকেটের ফটোকপি আসতো, আর সেখান থেকেই জলি একটা রিপোর্ট কার্ড চুরি করে তার জায়গায় নিজের নাম ও পছন্দের নাম্বার বসিয়ে নেয়। আসলে জলির শিক্ষাগত যোগ্যতা ছিল 12 পাস। এরপর জলির কাছে পুলিশ লিগ্যাল নোটিশ পাঠায় যে পোনামাত্থাম পরিবারের 6 জন সদস্যের মৃত্যুর কেস পুনরায় ওপেন হয়েছে এবং এদের মৃত্যুর জন্য জলিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। রেমো তখন কলেজ ডিগ্রির জন্য সিমলা গেছিল। বাই কল জানতে পারল এই অভিযোগের পিছনে রয়েছে রেঞ্জি ও রোজো। তাই জলি রেমোকে বারবার ফোন করে ওদের কাছে রিকোয়েস্ট করতে বলে অভিযোগ তুলে নেওয়ার জন্য। রেমো এতদিন এইসব গল্প সিনেমাতেই দেখেছে, তাই বাস্তব জীবনে এমন কোনো ঘটনা বাড়ির লোক করতে পারবে সেটা মাথায় আসেনি। তাই রেঞ্জিকে অভিযোগ তুলে নেওয়ার জন্য সে রিকোয়েস্ট করে, এমনকি এটাও জানায় যে এর বিপক্ষে জলি মানহানির মামলা করবে। কিন্তু রেঞ্জি পরিষ্কার জানিয়ে দেয় যাই হয়ে যাক সে পিছু হটবে না। ঠিক এর কদিন পর খবরের কাগজে একটা আর্টিকেল বেরোলো যা আগে কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি। ক্রাইম ব্রাঞ্চ বিগত 14 বছরে মারা যাওয়া পোনামাত্থাম পরিবারের 6 জন মৃত সদস্যের দেহ কবর থেকে তুলে ফরেনসিক বিভাগে পাঠাবে। এই খবর আগুনের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরের দিন কেরালা পুলিশ বেরিয়ে পড়ল কবর থেকে 6টা লাশ তুলতে। সেদিন গোটা দেশবাসীর চোখ ছিল এই বিরল ঘটনার উপর। এতগুলো মৃত্যুর মধ্যে শুধুমাত্র রয়ের সঠিক সময় ময়না তদন্ত করা হয়েছিল, যেটায় বিষের অস্তিত্ব পাওয়া যায়। আর এই বিষ মানুষের শরীরে অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বন্ধ করে দেয়, যা হার্ট অ্যাটাকের প্রতিরূপ। আর প্রতিটা মৃত্যুর মধ্যে কমন ছিল হার্ট অ্যাটাক। কিন্তু প্রশ্ন হলো বাকি বডির মধ্যে কি আদৌ বিষ থাকা সম্ভব? কারণ প্রবলেম হলো এত বছর পর কোনো বডিতে বিষ বা কোনো কেমিক্যালের উপস্থিতি না পাওয়ার মতো। আর যদি ভাগ্যক্রমে বিষ পেয়েও যায় তাহলে পুরো ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। রেমো সিমলা থেকে ফিরে জলিকে কনফার্ম করলে দেখেই মনে হচ্ছিল ভীষণ চাপের মধ্যে রয়েছে। রেমো মাকে সোজা জিজ্ঞেস করল, নিউজ পেপার বা টিভিতে যা দেখাচ্ছে সব কি সত্যি? জলি বলল, আমাকে ফাঁসানো হচ্ছে, এই হত্যার কোনো কিছুতেই আমার হাত নেই। কিন্তু রেমোর জোর ধমকের পর নিচু স্বরে কিছু একটা উত্তর এলো। এরপর সোজা ফোন গেল রেঞ্জির কাছে। ফোনের ওপার থেকে রেমো বলল, এই মহিলাই সব খুন করেছে, তুমি পুলিশ ডাকো। 2019-এর সকাল। এসপিকে ফোন করে পুলিশ ফোর্স নিয়ে রেঞ্জি পৌঁছে গেল পোনামাত্থাম পরিবারের বউ জলিকে গ্রেপ্তার করতে। পুলিশ জলিকে নিজের স্বামী রয়কে হত্যার কারণে গ্রেপ্তার করে, আর বাকি খুনের জন্য তাকে সন্দেহের আওতায় রাখা হয়। পুরো দেশে নিউজ চ্যানেলে এই ঘটনার লাইভ সম্প্রচার চলছিল। সদর দরজায় দাঁড়িয়ে ছেলে দেখছে পুলিশ মাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আর বাড়ির উঠোন প্রতিবেশী, আত্মীয় এবং মিডিয়ার ভিড়ে গিজগিজ করছে। রেঞ্জি বুঝে পাচ্ছিল না বাচ্চাদের নিয়ে এই ভিড়ের মধ্যে কিভাবে বেরোবে। কিন্তু ঠিক 4টে নাগাদ তুমুল ঝড় বৃষ্টি আসায় পুরো ভিড় সরে যায়। ভগবানের কৃপা নাকি বাবা মায়ের আশীর্বাদ, কে জানে। রেঞ্জি 2 ছেলেকে নিয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে যায়।
এই ঘটনায় সাজু জলির পক্ষ নিয়েছিল। তার মতে এই সব কিছু সম্পত্তির কারণে হয়েছে এবং তাকে ফাঁসানো হচ্ছে। বিধ্বস্ত রেঞ্জি ঠিক বিকেল 5টায় বাড়ি এসে পৌঁছল। পিছনে ফেলে এসছে এক অমানসিক স্মৃতি। গেট খুলে কিছুক্ষণ দাঁড়ানোর পর আকাশের দিকে তাকিয়ে রেঞ্জি বাবা মা ভাই সকলের উদ্দেশ্যে বলল, আমি পেরেছি। খবর সম্প্রচার হচ্ছে ক্ষমতার লোভে বাড়ির বউ জলি প্রথমে নিজের শাশুড়ি আনাম্মা, শ্বশুর টম, অবৈধ সম্পর্কের জন্য স্বামী রয় এবং তার গতিবিধির উপর নজর রাখার জন্য আঙ্কেল ম্যাথিউ ও সাজুকে বিয়ে করার জন্য তার বউ ও বাচ্চা অ্যালফাইনকে খুন করেছে। আদালত ওই মাসে 6 দিনের জন্য জলিকে পুলিশ কাস্টাডিতে রাখে, আর সেখানেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। জলি নিউজ পেপার থেকে সর্বপ্রথম এই মারণ বিষের ব্যাপারে জানতে পারে এবং এই বিষ স্বর্ণকারদের কাছে আইনত থাকে। আনাম্মার বড় ভাইয়ের ছেলে এমএস ম্যাথিউর সাথে জলি অবৈধ সম্পর্ক করে কারণ সে সোনার দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত। জলি এমএস ম্যাথিউর থেকে বিষ চায় কারণ সে নাকি একটা রাস্তার কুকুরকে মারবে যে সব সময় ওর বাড়িতে ঢুকে পড়ত। এমএস ম্যাথিউ প্রাজি কুমার নামক স্বর্ণকারের আন্ডারে কাজ করত, ফলে তার থেকে এই বিষ নিয়ে আসে। এই ঘটনা সামনে আসার পর যখন এমএস ম্যাথিউকে গ্রেপ্তার করে আদালতে আনা হয়, তখন সে চাইলেই নিজের বয়ান দিয়ে এই কেস থেকে সরে আসতে পারত যে প্রত্যক্ষভাবে এই খুনে তার কোনো হাত নেই। কিন্তু অদ্ভুত বিষয়, সে নিজেকে বাঁচানোর জন্য একবারের জন্যেও মুখ খোলেনি। এরপর পুলিশ জলিকে নিয়ে পোনামাত্থাম হাউসে গেলে সেখানে কৌটোয় রাখা বিষ উদ্ধার করে। এতদিনে কেস বড় পর্যায়ে চলে গেলে জলির হয়ে বিএ আলুর নামে একজন ডিফেন্স উকিলের নিয়োগ করা হয়। তার বক্তব্য ছিল ঠিক এই রকম। পুলিশ কাস্টাডিতে জলি সব স্বীকার করলেও আদালতে সেই বয়ানকে প্রমাণ হিসেবে ধরা হয় না। 2002-এর আনাম্মার মৃত্যুর 18 বছর পর কেন পুলিশের কাছে রিপোর্ট করা হলো? এতদিন তারা কোথায় ছিল যার কারণে এর কোনো মূল্য নেই? টমের মৃত্যু কি করে সবাই হার্ট অ্যাটাক বলে মেনে নিল, আর হসপিটালে ডাক্তার ময়না তদন্ত ছাড়া বডি রিলিজ করলো কি করে? যখন রয়ের শরীরে বিষ পাওয়া গেল তাহলে বাড়ির লোক এবং পুলিশ তখনই কেন তদন্ত শুরু করলো না? তাহলে বলা যেতে পারে পরবর্তীকালে পুলিশ জলিকে সফট টার্গেট ভেবে ইচ্ছে করেই দোষী সাব্যস্ত করেছে। আঙ্কেল ম্যাথিউ যদি জলিকে পছন্দ না করত তাহলে কখনোই ওর বাড়িতে এত যাওয়া আসা বা সম্পর্ক রাখত না। আর ওনার যেহেতু কোনো ময়না তদন্ত হয়নি, তাই ওর মৃত্যুর দোষ জলিকে দেওয়া যায় না। সাজুকে বিয়ে করায় যদি জলির লক্ষ্য ছিল তাহলে অ্যালফাইনকে না মেরে শুরুতেই সিলিকে মেরে ফেলত, কারণ কখনোই একটা 2 বছরের বাচ্চা বিয়ের বাধা হওয়ার কথা নয়। বরং সাজুই হয়তো তার বউ এবং বাচ্চাকে মেরেছে কারণ সে এই সম্পর্ক থেকে বেরিয়ে জলিকে বিয়ে করতে চেয়েছিল। এছাড়া সবার মৃত্যুর এত বছর পর বাড়িতে ওই বিষ উদ্ধার করা বড়ই হাস্যকর, কারণ বিষ চাইলেই জলি সরিয়ে ফেলতে পারত। বরং তার মনে হয় জলিকে প্রসিকিউশন বা অন্য কেউ ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করছে। তার উপর যে 6টা খুনের দোষ চাপানো হয়েছে, সেই ক্ষেত্রে প্রতিটা মৃত্যুর জন্য যদি ট্রায়াল চলে তাহলে 6 বছর লেগে যাবে। আর প্রসিকিউশন এই 6 বছরে যতগুলো প্রশ্ন তুলবে তার উত্তর বিএ আলুর আদালতের সামনে রেখে জলিকে নির্দোষ প্রমাণ করবে। জার্নালিস্ট নিখিলা হেনরি পুরো কেস স্টাডি করার পর এটাও মন্তব্য করেন যে এই তদন্তে পুলিশের তরফ থেকেও বেশ কিছু গাফিলতি করা হয়েছে, যেগুলো বেশ কড়াভাবে প্রশ্ন তোলে, যার কারণে এই কেস আরও রহস্যময় ও জটিল হয়ে উঠেছে। কাস্টাডিতে যখন রেঞ্জি জলির মুখোমুখি হয় তখন প্রশ্নের উত্তরে একটাই জবাব দিয়েছিল, এমনি ভুলটা হয়ে গেছে, অত ভেবে করিনি। বাইবেলে উক্তি আছে, ঈশ্বর বলেছেন আমরা যতই পাপ কাজ করি না কেন সব শেষে তিনি ক্ষমা করে দেন। তো এই কেসের শুনানি এখনো বর্তমান আদালতে চলছে, আর কেউ জানে না এটা কত দিন বা কত বছর অবধি করাবে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের শেষ রিপোর্ট অনুযায়ী রয় ছাড়া কারোর বডিতে ওই বিষের উপস্থিতি পাওয়া যায়নি। জলি আর এমএস ম্যাথিউকে পুলিশে হেফাজতে রেখে কেসের ট্রায়াল পুনরায় 2023-এর 6ই মার্চ থেকে শুরু হয়েছে। আর জরাজীর্ণ পোনামাত্থাম হাউস এখনও সেই মৃত্যু রহস্যের সাক্ষী হয়ে ন্যায় পাওয়ার আশায় দাঁড়িয়ে রয়েছে। তো এই ছিল চ্যানেলের তরফ থেকে একটা ক্রাইম ডকুমেন্টারি।
তোমাদের এই বিষয়ে মতামত কি? কে দোষী বা কে নির্দোষ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভবিষ্যতে যদি এমন ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই জানাও, এরকম ভিডিও তাহলে আরও নিয়ে আসবো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।